हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই। দেখো তোমাদের সিটেট এক্সাম অনুষ্ঠিত হলো যে 7ই জুলাই, ঠিক আছে। 7ই জুলাই তোমাদের সিটেট এক্সাম ছিল। সেই এক্সাম দিয়ে এসে তোমরা অনেকেই অনুরোধ করেছিলে যে বেঙ্গলির যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি জানাতে। তো তোমাদের যে বেঙ্গলি থেকে পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 পেপার 2 এর যে তোমাদের যে 30টি প্রশ্ন আছে, সেই 30টি প্রশ্নের যে সঠিক উত্তরগুলো আজকে আমরা দেখে নেব, ঠিক আছে। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর মিলিয়ে নাও যারা সিটেট এক্সাম দিয়েছো এবং যারা প্রাইমারি টেট 2024-এর টেট এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা এই ভিডিওটি দেখো এবং দেখো যে সিটেটে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্নই কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রেও এসে থাকে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের সিটেট যে সমস্ত বন্ধুরা দিয়েছে এবং যারা প্রাইমারি টেট দেবে উভয়েই কিন্তু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে। তাহলে দেখে নাও, এখানে আমরা যদি প্রথমেই দেখি যে একটি গদ্যাংশ এসেছিল, ঠিক আছে। দেখে নাও যে একটি এখানে গদ্য এসেছে, ঠিক আছে। তো গদ্যটা আমরা একবার পড়ে নেব, দেখে নাও যাতে তোমরা বুঝতে পারো। তো দেখে নাও, তখনও আমার বিবাহ হয় নাই, একাই থাকিতাম, হাসপাতালের কাজ হইয়া গেলে সময় যেন কাটিতে চাহিত না। এই সময় একদিন বন বিভাগের পারিতোষিক বিতরণ সভায় যোগ দেওয়ার জন্য একটি নিমন্ত্রণ পত্র পাইলাম। সভাটি নাকি প্রতি বছরই হয়, যদিও সভা আমার ডিসপেন্সারি হইতে বেশ একটু দূর হইবে শুনিলাম, প্রায় ক্রোশখানিক দূরে, তবু ঠিক করিলাম যাইব। সেই সভাতেই প্রথমে আমি বিক্রম হেমব্রমের সাক্ষাৎ পাই। তাহলে এখানে দেখো একটা ক্যারেক্টার পেয়ে গেলাম, এখানে একটু দাগ দিয়ে রাখবে পড়ার সময়। নেক্সট, দৃষ্টি আকর্ষণ করিবার মতো পোশাক এবং চেহারা, মাথায় প্রকাণ্ড দেখো পিকস্টিক হ্যাট, অর্থাৎ যে হ্যাটটা তিনি সর্বদাই পরিহিত, যেটা পরে থাকেন সর্বদাই, গায়ে ফুল হাতা শার্ট, পায়ে ভারী বুট জুতা এবং পরিধানে খাকি ফুল প্যান্ট, সৌম্য শান্ত চেহারা। তাহলে এখানে যে তার চারিত্রিক বৈশিষ্ট্য আছে এটা আমাদের মনে রাখতে হবে। মনে হইল যেন কালো পাথরের একটি মূর্তি এক ধারে বসানো হয়েছে, গোলগাল ভারী মুখ, পরিষ্কার কামানো, চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র। দেখিয়া মনে হইয়াছিল তার বয়স 40-এর কোঠায় হইবে। তাহলে দেখো এইখানে গল্পকার বলছেন যে বিক্রম হেমব্রমের যে বয়স 40-এর কাছাকাছি হয়তো হবে, কিন্তু পরে শুনিয়াছিলাম 70-এর কাছাকাছি। বন বিভাগের দেখে না পারিতোষিক বিতরণ সভায় যে কীর্তি কর্মচারীদের গভর্নমেন্ট পারিতোষিক বিতরণ করেন। পারিতোষিক বিতরণের পর সেদিন এসডিও সাহেব, অবশ্য তিনি সাহেব নন, বাঙালিই, নিমন্ত্রিত অভ্যাগতদের দিকে চাহিয়া বলিলেন, আপনারা কেউ যদি কিছু বলতে চান বলুন। বিক্রম হেমব্রম উঠিয়া দাঁড়াইলেন এবং পরিষ্কার বাংলায় বলিলেন, আমি কিছু বলিব। বলুন। হেমব্রম বলিতে লাগিল, এই বনকে আমরা ভালোবাসি। যখনই এই ধরনের টেক্সট পড়তে হয় তখন এই অংশগুলো একটু পড়ার পরে আমরা চরিত্রটি সম্পর্কে যে সে কী ভালোবাসে এগুলো কিন্তু একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। এই বনের আশ্রয়ে আমরা লালিত, এই বনের দাক্ষিণ্যে আমরা পালিত, এই বনের রূপ দেখে আমরা মুগ্ধ, এই বনের গাছপালা লতাপাতা পশু পাখি ফল ফুল, ঠিক আছে, ফুল ফল আমাদের পরম আত্মীয়। এই বনকে আমরা ভালোবাসি, খুবই ভালোবাসি। বনকে কেন্দ্র করে আমাদের সুখ দুঃখ আশা আনন্দ সব। এই বনেই আমাদের জীবন। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম, এই বনকে আমরা রক্ষা করতাম, এই বনকে বিপদ থেকে বাঁচাবার জন্য প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে পারতাম। বনে যখন আগুন লাগতো তখন আমরা দলে দলে ছুটে যেতাম সে আগুন নেভাতে। বনের ছোট গাছকে কেউ যদি আঘাত করতো আমরা শাস্তি দিতাম তাকে। তাহলে দেখো বনকে রক্ষা করার জন্য বিক্রম হেমব্রম এবং তার গ্রামবাসীরা কি করতেন বোঝা যাচ্ছে। এরপর দেখে নাও কি আছে, যে অকারণে কোনো গাছ কাটবার নিয়ম ছিল না, অসময়ে বা অকারণে বনের পশু পাখি শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম। তো এই লাইনটি একটু আন্ডারলাইন করে রাখবে। এখন কিন্তু বন আর আমাদের অধিকারে নেই। তোমরা যদি এই পিডিএফটি চাও, বিশ্বজয়ের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন। বনের সম্বন্ধে আপনাদের কথা আর কেউ শোনে না।
আইনত এখন আপনারা বনের রক্ষক, সত্যিই রক্ষক যদি হতেন, সত্যি যদি বনদেবীকে আপনারা সেবা করতেন, তাহলে আমাদের দুঃখ হতো না। এখন বড় দুঃখ হয়। এখানে বিক্রম হেমব্রম কি বলছেন বন আধিকারিকদের, যে আপনারা যদি বনকে সত্যিকারের সেবা করতেন, যদি বনদেবীর সেবা করতেন, রক্ষা করতেন, তাহলে দুঃখ হতো না। কারণ আপনারা রক্ষক নন, ভক্ষক। সকলের এই লক্ষ্য বনকে লুট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি, কিছু বলতে পারি না, কারণ বললেও আমাদের কথা কেউ শোনে না। আজ আপনি সুযোগ দিলেন, তাই আমার মনের কথাটা বলে ফেললাম। আপনারা বনকে ভালোবাসতে শিখুন, তাহলে আমার মনের দুঃখ আপনারাও অনুভব করতে পারবেন। আর আমার কিছু বলবার নাই, এবার আমি থামিলাম। এটা মন দিয়ে দেখো, যে মূল যে পয়েন্টটা এখানে তুলে ধরেছে, যে আপনারা বনকে ভালোবাসতে শিখুন, আমার মনের দুঃখ আপনারা অনুভব করুন। তো এই ধরনের যখনই বোধ পরীক্ষণ থাকে তোমাদের, এই ধরনের টেক্সটগুলো যখনই থাকে, সব সময় প্রত্যেকটা অংশ পড়ার বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করতে হবে। যে এখানে বিক্রম হেমব্রমের যে বনকে ভালোবাসা, সেই কথাটা এখানে কিন্তু লেখা আছে। তাহলে দেখে নাও, প্রশ্নগুলোর আমরা উত্তর দেখে নাও যে আলোচ্য গদ্যাংশটি মূলত কোন বিষয়ে বর্ণনায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো এখানে কি হয়েছে, যে এই গল্পকার কি হয়েছে, যে তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো এক সভায় গিয়েছেন। সেখানে বন আধিকারিকদের, বনকর্মীদের পুরস্কৃত করা হবে। সেখানে গিয়ে বিক্রম হেমব্রমের সঙ্গে সাক্ষাৎ, বিক্রম হেমব্রম সেখানে বক্তৃতা দেন। তাহলে এখানে দেখো কোন জিনিসটা আমরা দেখতে পেয়েছি, যে এখানে আমরা দেখতে পেয়েছি বিক্রম হেমব্রমের বনের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তাহলে এখানে তোমাদের 1 নম্বর উত্তরটি কিন্তু সঠিক। নেক্সট দেখে নেব, যে হেমব্রমের বক্তৃতা অনুযায়ী কোন বিবৃতিটি সত্য নয়। যে বনের পশু পাখির শিকার বিক্রম ও তার সাথীরা পাপ বলে মনে করত। স্বাধীনতা পরবর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসে না। স্বাধীনতা পূর্ববর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসতো না। না বনে আগুন লাগলে বিক্রম ও তার সাথীরা দৌড়ে আগুন নেভাতো। তো দেখে নাও, আমরা যদি প্রথম পয়েন্টটা দেখি, সত্য না মিথ্যা দেখে নেব। যে তার সাথীরা পাপ বলে মনে করতো, দেখে নাও এখানে যে পশু পাখি শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম। বনে আগুন লাগলে আমরা দলে দলে ছুটে যেতাম, ঠিক আছে। এবং দেখে নাও যে এখানে কি বলা হয়েছে, যে স্বাধীনতার পরবর্তীতে, দেখে নাও এখানে বলা হয়েছে যে এখন দেশ স্বাধীন হয়েছে, আপনারাই রক্ষণাবেক্ষণ করেন। বন সম্বন্ধে আমাদের কথা আর কেউ শোনে না, আপনারাই বনের রক্ষক, কিন্তু রক্ষকে এখন ভক্ষক, এটা আমরা পেয়েছি। তাহলে এখানে তোমাদের যে উত্তরটি হয়ে যাবে, যে স্বাধীনতা পূর্ববর্তী, যেটা ভুল বলেছে, যে বন রক্ষণাবেক্ষণকারীরাই কিন্তু বনকে ভালোবাসতো না। তো এখানে তোমাদের 3 নম্বরটা সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, সভা আমাদের ডিসপেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম। তো এখানে দেখো আমাদের, যে এখানে বলেছে যে এটাকে চলিত ভাষায় রূপান্তরিত করো, তো সাধু ভাষায় আছে। তাহলে দেখো, হইতে যদি আমরা চলিত ভাষায় করি তাহলে হয়ে যাবে থেকে, ঠিক আছে। আর হইবে এটাও হয়ে যাবে হবে, আর শুনিলামটা হয়ে যাবে শুনলাম। তাহলে দেখো কোথায় এরকম বাক্যটি আছে, যে সভা আমার ডিসপেন্সারি হইতে থেকে বেশ একটু দূরে হবে শুনিলাম। অপশন এখানে তোমাদের 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, পারিতোষিক শব্দটির বিশেষ্য পদ কোনটি। হ্যাঁ, যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখে রাখা উচিত, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু প্রাইমারি টেটেও হয়, এবং এইগুলোই কিন্তু তোমাদের আমি টেট পরীক্ষার আগে যখন প্রিপারেশন করাই ইউটিউবে, তখন জানো এইগুলো আমি প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করাই। পারিতোষিক, এটা দেখো পরিতোষ হচ্ছে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের সঙ্গে একটি প্রত্যয় যোগ হয়েছে, স্নিগ্ধ তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয় যোগ হয়ে পারিতোষিক হয়েছে। পরিতোষ থেকে পারিতোষিক হয়েছে। পারিতোষিক নিজেই একটি বিশেষণ পদ, পরিতোষ বিশেষ্য। স্বচ্ছ শব্দটির সন্ধি বিচ্ছেদ সঠিক রূপ কি হবে। তো স্বচ্ছ সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে সুযোগ অচ্ছ স্বচ্ছ। নেক্সট দেখে নাও, বাক্য থেকে একটি প্রশ্ন আছে, এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম। এখানে প্রদত্ত বাক্যটি কোন শ্রেণীর বাক্য। দেখো, মিশ্র বাক্যের ক্ষেত্রে কি হয়, যে সরল প্লাস জটিল দুটো বাক্য থাকতে পারে। আমি তোমাদের যখন প্রাইমারি টেটের বাক্যের ক্লাস করাবো, এগুলো নিয়ে বিস্তারিত ভালোভাবে আলোচনা করব টপিক ওয়াইজ। আর জটিল প্লাস যৌগিক যদি হয় তবে মিশ্র হয়। তো এখানে মনে রাখবে যে সরল বাক্য স্টেট কার্ড বাক্য হবে, যে এখানে কোনো অব্যয় থাকে না, যখন তখন এই ধরনের অব্যয়গুলো থাকে না, ঠিক আছে। এগুলো হচ্ছে সাপেক্ষ অব্যয়। তো এগুলো আমাদের জটিল বাক্যে থাকে, যখন তখন, মনে রাখবে যা তা,
যে সে, ঠিক আছে, এইগুলো থাকলে জানবে যে সেটা জটিল বাক্য। তো এটা তোমাদের জটিল বাক্য উত্তর হয়ে যাবে। নেক্সট দেখে নাও যে পারিতোষিক, হ্যাঁ, বন বিভাগের পর পারিতোষিক বিতরণের পর যে সভায় প্রদত্ত হেমব্রমের অর্থাৎ বিক্রম হেমব্রমের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখো, বক্তৃতার প্রধান উদ্দেশ্য যে বন বিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা, অপশান 1। আমি তোমাদের এটা এখানে জানালাম, দেখো তোমাদের পড়ানোর সময় টেক্সটটা, যে আপনারা বনকে ভালোবাসতে শিখুন, এটাই বলা হয়েছে। নেক্সট দেখে নাও যে নেক্সট প্রশ্ন, বর্তমানে রক্ষণাবেক্ষণ কে বা কারা করেন? তো দেখো, আগে হেমব্রম ও তার সাথীরা করতেন, তো বর্তমানে বন বিভাগ কিন্তু করেন বনের রক্ষণাবেক্ষণ। নেক্সট দেখে নাও যে প্রশ্নটি এসেছিল যে নিচের কোনটি বিক্রম হেমব্রমের চেহারার সঠিক বর্ণনা নয়? আমি তোমাদের বলছিলাম যে চারিত্রিক এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো বা চারিত্রিক যে কেমন আকৃতির দেখতে, এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় যদি সিটেট থেকে কোনো ব্যক্তি সম্পর্কে থাকে, এই প্রশ্নগুলো থাকে। তো দেখো, আমরা সেখানে তার চারিত্রিক বৈশিষ্ট্যতে সৌম্য শান্ত ভাব পেয়েছি, তার দৃষ্টি স্বচ্ছ একাগ্রতা পেয়েছি, তার চেহারা দেখলে 40 বছরের কাছাকাছি মনে হবে, কিন্তু তার চেহারা দেখলে কখনোই মনে হবে না 70 বছরের কাছাকাছি। এই তথ্যটা ভুল দেওয়া আছে, অপশান 1 এখানে কিন্তু সঠিক আছে, মানে প্রশ্নটার উত্তর এখানে আমাদের অপশান 1, এটা তার সঙ্গে মেলে না। এরপরে দেখে নাও 100 থেকে 105 একটা কবিতা আছে। তো কবিতার ক্ষেত্রেও দেখো, আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? দেখো, আর বুঝিয়েও থাকছি। দেখো, এখানে কি বলা হচ্ছে, হে ভারত মাতা তুমি ক্ষমা করো, হে ধরিত্রী তুমি ক্ষমা করো, হে বিশ্ব প্রকৃতি তুমি ক্ষমা করো। তাহলে দেখো, কবি বারবার বলছেন কি, ক্ষমা করতে। কবি বারবার ক্ষমা চাইছেন কার কাছে? ভারত মাতার কাছে, ধরিত্রীর কাছে, বিশ্ব প্রকৃতির কাছে। এগুলো কবিতার এক একটা অংশ, সম্পূর্ণ কবিতাটি দেয়া নেই। তাহলে দেখো, যারা নারী রূপের অমর্যাদা করেছে, যা শক্তি রূপের যা শক্তি রূপের অবমাননা করছে, যারা সুন্দর শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবছে, যেসব দুর্বৃত্তরা শৈশবরূপী নারী শরীরকে আঘাতে আঘাতে জর্জরিত করছে, মস্তিষ্ককে মাদকাসক্ত বিষ দ্বারা অচৈতন্য করে রেখেছে, তাদেরকেই তোমরা ক্ষমা করবে? কি বলেছে দেখো, যে বিশ্ব প্রকৃতি ভারত মাতা সমস্তকে তিনি বলছেন যে ক্ষমা করো। কাদেরকে ক্ষমা করতে বলা হচ্ছে? যে দেখো, যারা নারী রূপের অমর্যাদা করেছে, যারা নারী শক্তির অবমাননা করেছে, যারা নারী শক্তির যে শৈশবরূপী যে শরীরটাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, এবং যে সমস্ত মানুষেরা তাদের মস্তিষ্ককে মাদকাসক্ত মানে নেশায় আচ্ছন্ন করেছে, এই বিষ দিয়ে নিজেদেরকে অচৈতন্য রেখেছে, তাদেরকে কবি বলছেন যে হে বিশ্ব প্রকৃতি, হে ভারত মাতা, হে ধরিত্রী মাতা, তুমি কি তাদের ক্ষমা করবে? তাদেরও কি সহ্য করবে? তাদেরও বাঁচতে দেবে? হে ভারত মাতা, হে ধরিত্রী, হে প্রকৃতি। তাহলে কবি দেখো কি করেছেন, কবি বারবার কিন্তু আহ্বান করেছেন, ঠিক আছে, বা কবি বারবার তিনি জানিয়েছেন। কাকে জানিয়েছেন? কবি বারবার জানিয়েছেন, আহ্বান নয়, কবি বারবার জানিয়েছেন ভারত মাতাকে, ধরিত্রী মাতাকে, বিশ্ব প্রকৃতিকে, যে যারা নারীদের শরীরকে জীর্ণ, ঠিক আছে, শতছিন্ন করে দিচ্ছে, তাদেরকে তুমি ক্ষমা করবে? তাদেরকে কি বাঁচতে দেবে? আমরা সাধারণ নারীরা, তাহলে দেখো কবি নারী পক্ষ থেকে এই কথাগুলো কিন্তু বলছেন যে কন্যা সন্তানের মায়েরা কি শুধুই দেখে যাব? তাহলে কবি এখানে কি, যে কন্যা সন্তানের মা হয়ে কথা বলেছেন, এটা মনে রাখতে হবে। আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের শিকার হব, ঠিক আছে? এই অত্যাচার তোমাদের সন্ধি বিচ্ছেদ অনেক সময় পরীক্ষায় আসে, অতিযোগ আচার হয়, ঠিক আছে, অতিযোগ আচার। আমরা পারবো না এই নবরূপী পিশাচদের সঠিক শাস্তি দিতে, কারণ মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, তাই তো? কিন্তু এখন বর্তমানে যে নবরূপী যে পিশাচ, সেই পিশাচদের আমরা মারা কি সঠিক শাস্তি দিতে পারবো না? মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের, বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও, সংহার করো অসুরকুলের। তাহলে দেখো, এখানে মাতৃরূপ, শক্তিরূপ, সৃষ্টিরূপ, বুদ্ধিরূপ, 4টে রূপের প্রকাশ ঘটিয়ে বলেছেন যে সংহার করতে হবে এই সমস্ত নবরূপী পিশাচদের, অসুরদের। চলো তাহলে এটার প্রশ্নগুলো এরপরে দেখে নিই, আশা করি তোমাদের ভালো লাগছে, ঠিক আছে? আর যারা ক্লাসটি করছো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, আর বন্ধুদের সঙ্গে তোমাদের অনুরোধ
যে শেয়ার করে দিও, ঠিক আছে, তোমাদের যারা প্রাইমারি টেট যে সমস্ত বন্ধুরা দেবে। তাহলে দেখে নাও কবি এখানে ভারত মাতাকে কটি রূপ ধারণ করে অসুর সংহারে প্রবৃত্ত হতে বলেছেন। আমি তোমাদের বললাম যে মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের, বুদ্ধিরূপের, এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে, এখানে 4 হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের দেখো অপশান 4-এ 4 আছে। দেখে নাও সংহার শব্দের সমার্থক শব্দ কোনটি নয়। তো নিধন মানেও সংহার, বধ মানেও সংহার, বিনাশ মানেও সংহার, এখানে ঐক্য হয়ে যাবে, ঐক্য, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নাও যে বিশ্ব প্রকৃতির কাছে কাদের শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত হয়েছে। কাদের? যারা পিশাচরূপী দুর্বৃত্ত, যারা নারীদের উপর পাশবিক অত্যাচার করেছে, ঠিক আছে, তাদেরকে। এখানে দেখো যে কন্যা সন্তানদের, মায়েদের উপর তো নয়, মায়েদের উপর নয়, সন্তানদের উপর, ঠিক আছে। ভারত মায়ের শক্তিরূপের না, এটাও নয়। তো এটা আমাদের পিশাচরূপী যে দুর্বৃত্ত যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে, আমরা এখানে পেয়ে যাব, দেখো লাইনটি, ঠিক আছে, দেখে নাও। দেখো এই যে আমরা যারা সাধারণ নারীরা, কন্যা সন্তানের মায়েরা কি শুধুই দেখে যাব যারা এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের শিকার হব, তাহলে এখানে নারীদের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো কবিতায় কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান। দেখো পিশাচদের সঠিক শাস্তি দিতে চান। প্রতিবাদ এটাই হবে যে তাদেরকে সঠিক শাস্তি দিতে হবে, তাদেরকে সংহার করতে হবে। লাইনটি কোথায় আছে দেখে নাও। দেখো আমরা পারবো না এই নবরূপী পিশাচদের সঠিক শাস্তি দিতে, তো এখানে সঠিক শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও যে কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে। তো কার? এটা অবশ্যই নির্যাতিতা কন্যার মায়ের। আমরা কোথায় এটা পেয়েছি দেখে নাও। দেখো আমরা সাধারণ নারীরা, কন্যা সন্তানের মায়েরা, তাহলে নির্যাতিতা কন্যাদের মায়েদের কথা এখানে বলা হয়েছে। নেক্সট দেখে নাও কি আছে, পাশবিক, এর বিশেষ্য পদ কোনটি হবে। তো পাশবিক পাশব হবে না, ঠিক আছে, তো এটা পশু হয়ে যাবে, ঠিক আছে, পশু হবে, পশু হবে। এটার উত্তর কি হয়ে যাবে, ঠিক আছে, পশু হয়ে যাবে, পাশব হবে না। কিন্তু যদি কেউ পাশব পশুবধ করো হবে না, ঠিক আছে। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন, যে প্যাডাগোগি থেকে প্রশ্ন এসেছিল। সিটেট দেখো, সিটেট 15টা সাবজেক্ট 15টা প্যাডাগোগি রাখে, কিন্তু তোমাদের 2023-এর প্রাইমারি টেট একেবারে ভুল ভ্রান্তিতে ভরা প্রশ্নপত্র। কোশ্চেন তো বিরাট হিউজ কোশ্চেন, এবং কোশ্চেন হিউজ হোক, কিন্তু যে 15 নম্বরের সাবজেক্ট 15 নম্বরের প্যাডাগোগি এই জিনিসটা রাখা হোক, এটাও রাখা হয়নি। যাই হোক দেখে নাও 106 নম্বর প্রশ্ন দেখে নাও। আর তোমাদের প্রাইমারি টেটেরও ক্লাস আমি শুরু করব, চিন্তা করবে না, ঠিক আছে। তো বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষা তত্ত্ব অনুসরণ করা উচিত কারণ কি। দেখো দ্বিভাষা তত্ত্ব, যে বাইলিঙ্গুয়াল যে কথাটা এখানে বলা হয়েছে, তো দ্বিভাষা তত্ত্ব কি হয়, যে শিশুর ভাষার বিকাশ ঘটায়, কিন্তু সংস্কৃতির নয়। ধরে নাও দুটো ভাষা শেখানো হচ্ছে, তো ভাষার বিকাশটা শিশুর বাড়ে, কিন্তু সংস্কৃতিটা সে অ্যাডাপ্ট করতে পারে না, ঠিক আছে। ধরে নাও তোমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো ইংরেজিদের সংস্কৃতিটা আমরা নিতে পারি না। নেক্সট দেখে নাও আমরা চলে এসেছি। দেখো এখানে একটা তালিকা দেয়া হয়েছে, ঠিক আছে, এখানে একটা দেখো 107 নম্বরে তোমাদের একটা তালিকা দেয়া হয়েছে। তো এগুলো মনে রাখবে, প্রত্যেকটা সিডিপির প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই, ঠিক আছে, শুধুমাত্র এটাকে বাংলায় করে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে, তাই কোশ্চেনগুলো অনেকটা তোমাদের কাছে জটিল মনে হবে, ঠিক আছে, অনেকটাই তোমাদের কাছে জটিল মনে হবে। তো দেখো সংযোগমূলক যে ভাষা শিক্ষণ, ঠিক আছে, সংযোগমূলক যে ভাষা শিক্ষণ, এটা অবশ্যই যে সংযোগ কোথায় কানেক্ট করবে তুমি সামাজিকভাবে, তো এটা সামাজিক গ্রহণযোগ্য। তো এরটা যখনই এক করে নেবে, দেখো এখানে অপশান 2 ছাড়া কিন্তু এরটা আর এক নেই। তাছাড়া দেখো প্রত্যক্ষ পদ্ধতি ব্যাকরণ উদ্দীপক হিসেবে শেখানো হয়, যেটা প্রত্যক্ষ পদ্ধতি আমাদের আছে। তাছাড়া দেখে নাও নেক্সট ব্যাকরণ অনুবাদ আছে, তো এটা লিখিত সাহিত্যিক পাঠ। ব্যাকরণ অনুবাদ যেটা লিখিত থাকে, ব্যাকরণটা কি থাকে, লেখায় থাকে, সেটাকে আমাদের পাঠ করতে হয়। আর পশ্চিমের নতুন পদ্ধতি যেটা নীরব পাঠ, ঠিক আছে, যে ওয়েস্টার্ন যে পদ্ধতির মধ্যে পড়ে সেটা নীরব পাঠ। তো এখানে অপশান 2 কিন্তু তোমাদের সঠিক হবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো যে শ্রবণ কিসের সঙ্গে লিসেনিং, ঠিক আছে, কিসের সঙ্গে সংযুক্ত। দেখো শ্রবণ মানে কি, কানে যখন আমরা শুনতে পাই তখন একটা ধ্বনিকে পাই, ধ্বনিটা আমাদের কানে এলো, তোমার মা তোমাকে খেতে ডাকলো,
তোমার বন্ধু তোমাকে ডাকলো, তো ধ্বনিটা যখনই কানের মধ্যে চলে আসে তখনই আমরা কি করি, সেটাকে শুনি এবং তার অর্থ উদ্ধার করি। তো এখানে তোমাদের অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও কি আছে। যে ভারতবর্ষ ভাষাগুলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। দেখো, যারা ভাষা বংশ সম্পর্কে জানো না তাদের কিন্তু এই প্রশ্নটা ভুল হতে পারে, কিন্তু যদি সাধারণ তোমাদের জ্ঞান থাকে, সাধারণ যদি কিছুটা জ্ঞান থাকে তাহলে এটার উত্তর করতে পারবে। কারণ দেখে নাও যে অপশানগুলো দেখো, যে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষীর যোগাযোগের জন্য ব্যবহৃত ভাষা হলো হিন্দি। এটা তো জানো, ভারতীয় যে উপমহাদেশ আছে, ঠিক আছে, পাশাপাশি যে দেশগুলো আছে সেগুলোতে তুমি যে ভাষা, যেমন পাকিস্তান, আফগানিস্তান, তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদি যাও, যোগাযোগের জন্য হিন্দি ভাষা কিন্তু ব্যবহার করতে পারবে। ভারতীয় সংবিধান অনুসারে ইংরেজি একটা সহ সরকারি ভাষা, এটাও ঠিক আছে। ভারতবর্ষের সংবিধানে 8টি নীতি আছে কিন্তু, এবং তার 22টি ভাষা আছে। সংস্কৃত একটা আধুনিক ভারতীয় ভাষা, এটা কিন্তু ভুল দেয়া আছে। সংস্কৃত কিন্তু প্রাচীন ভাষা, সংস্কৃত প্রাচীন ভাষা, মনে রাখবে। আধুনিক ভারতীয় ভাষা বাংলা, মৈথিলি, এগুলো। নেক্সট দেখে নাও, ভাষার কোন দক্ষতা গ্রহণযোগ্য দক্ষতা হিসেবে পরিচিত। দেখো, গ্রহণযোগ্য দক্ষতা মানে হচ্ছে রিসেপটিভ স্কিল। আমি তোমাদের পড়ানোর সময় দেখবে অনেক সময় বলে থাকি, ঠিক আছে, যে এল, এস, আর এবং ডাব্লু। যারা প্রাইমারি টেটের ক্লাস করেছো তারা জানবে যে এল দিয়ে লিসেনিং, এস দিয়ে স্পিকিং, আর দিয়ে রিডিং, আর ডাব্লু দিয়ে রাইটিং। আমি তোমাদের এখানে বলেছিলাম যে লিসেনিং এবং রিডিং, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল, অর্থাৎ গ্রহণযোগ্য দক্ষতা। আর এস এবং ডাব্লু এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে, প্রোডাক্টিভ স্কিল। এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব আছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, লিসেনিং মানে শ্রবণ, রিডিং মানে পঠন। তাহলে এখানে তোমাদের দেখো শ্রবণ এবং পঠন অপশান একে আছে, তো এটা হবে। এটা কিন্তু একটু জানবে, এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু হয়। নেক্সট দেখে নাও, প্রাইমারি টেটে হয়েই থাকে। নেক্সট প্রশ্ন দেখে নাও, একজন ভাষা শিক্ষিকা 5ম শ্রেণীর, দেখে নাও কোশ্চেনটা একটু বড় আছে তাই আমি দেখে নাও কি আছে, যে একজন ভাষা শিক্ষিকা 5ম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এই ধরনের বস্তু নিয়ে আসেন। শিক্ষণ কার্যের জন্য তিনি কি করেন, যে তিনি ছাত্রদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন, না শিক্ষণকে অধিক বাস্তববাদী ও প্রয়োজনীয় করার জন্য তিনি যথার্থ উপাদান গ্রহণ করেন। এটা দেখো যথোপযুক্ত আছে। তাছাড়া বিবিধ ভাষা শেখানোর প্রয়োজন নেই। বহু বাস্তব জীবন ভিত্তিক পরিস্থিতির মাধ্যমে যে ছাত্রদের ইংরেজি শেখাতেও তিনি চান না। তো বাস্তব বোঝাতে চাইছেন যে এটা এই বস্তুটা এটা কাজে দেবে, ঠিক আছে, এইগুলো বোঝাতে চাইছে। তো শিক্ষণকে অধিক বাস্তববাদী করা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখো কি আছে, যে একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকদের নির্দেশ অনুযায়ী দল গঠন করে। একটি ভাষা শ্রেণীতে কি করেন, যে ছাত্ররা শিক্ষকদের নির্দেশ, যে টিচার বললো, ছাত্ররা এরপরে একটা দল ক্রিয়েট করলো, পিয়ার গ্রুপ ক্রিয়েট করলো, ঠিক আছে, এবং প্রদত্ত বিষয়ে একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে। এটা তোমাদের প্রাইমারি টেটের সময় কিন্তু আমি বারবার প্র্যাকটিস করিয়েছিলাম, যে একটা বিজ্ঞাপনে উপস্থাপিত করা হয়েছে প্রদত্ত বিষয়ে। এই পদ্ধতিকে আমরা কি বলবো, দেখো কি বলা হয় এটাকে। এখানে তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, পিয়ার গ্রুপ মানে কি, সেখানে সহযোগী শিক্ষণটা আমরা পাবো, কোলাবোরেট লার্নিংটা পাবো, ঠিক আছে। তো এখানে অপশান 2টা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কি ছিল প্রশ্ন, যে শিক্ষণে কোন শাখাটি বিশ্বাস করে যে মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাস গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করে। অভ্যাস, এই অভ্যাস আচরণবাদীদের, এটা হয়ে যাবে অপশান 3। নেক্সট দেখে নাও, আমরা চলে যাব, যে একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সাথে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য একটি কার্য দিলেন। নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত। রেস্তোরাঁ, সেখানে মোগলাই পাবে, সেখানে চাউমিন পাবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের খাবার পাবে। তাহলে এখানে কি হচ্ছে, শিক্ষার্থী, যে শিক্ষার্থী নতুন নতুন শব্দ ভাণ্ডারের সঙ্গে পরিচিত হচ্ছে। তো এখানে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীকে সচেতন করা হচ্ছে। নেক্সট আমরা চলে যাব, দেখো যে ভারতবর্ষে বহু ভাষা তত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে। ভারতবর্ষে বহু ভাষা তত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে। বহু ভাষা মানে মাল্টিল্যাঙ্গুয়াল, ঠিক আছে, যে অনেকগুলো ভাষা, বাংলা, সংস্কৃত, হিন্দি, ইংরেজি,
এইগুলো শিক্ষকদের কি বুঝতে সুবিধা করে যে ভাষা পরিচয় এবং সংস্কৃতি পৃথক। ধরুন নাও বাংলা ভাষার সংস্কৃতি আলাদা, হিন্দি ভাষার সংস্কৃতি আলাদা, সংস্কৃতের সংস্কৃতি আলাদা, ইংরেজির সংস্কৃতি আলাদা, এটা তো নয়। আমরা ভাষা শেখার সময় কি সংস্কৃতিকে নিয়ে চলি? নিশ্চয়ই না। কারণ আমার ভাষা বাংলা, আমি বাংলার যে সংস্কৃতি সেটাকে বোঝার চেষ্টা করি, ইংলিশের কি সংস্কৃতি সেটাকে জানার চেষ্টা করি না। তাহলে এখানে আমাদের যেটা হয়েছে ভাষার সংযোগ সাধন ঘটে এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা হয়, তাই না? ধরো তুমি একটা বন্ধু, তোমার একটা বন্ধু হলো, সেই বন্ধুটা ধরো না হিন্দি ভাষায় কথা বলতে পারে, বাংলা ভাষা অতটা বোঝে না, তখন তুমি তার সঙ্গে কথা বলার জন্য তোমাকে হিন্দিতে আদান প্রদান করতে হবে কথাটা, আর সেই বন্ধুটা তোমার সঙ্গে কথা বলার জন্য বাংলাতে আদান প্রদান করবে। তো এটাই হচ্ছে ভাষার সংযোগ সাধন এবং সামাজিক সংলগ্নতা রক্ষা করা। নেক্সট দেখে নাও গল্পের সময়। তোমরা দেখবে উপন্যাসের ক্ষেত্রে এগুলো বেশি পাও। উপন্যাসের সময় থাকবে এবং স্থান থাকবে, যেটাকে আমরা বলে থাকি প্লট, ঠিক আছে? এটাকে বলা হয় প্রেক্ষাপট। তোমরা অনেক উপন্যাস, যদি তোমরা চন্দ্রগুপ্ত উপন্যাস পড়েছো কেউ, সেখানে দেখবে সেখানে সিকান্দার, ঠিক আছে, সেলুকাস, যখন তাছাড়া অনেক উপন্যাস যারা পড়েছো, রাজসিংহ উপন্যাস যারা পড়েছো, এরকম দেয়া থাকে, একটা প্রেক্ষাপট দেয়া থাকে যে কোথায় সেই জিনিসটা তৈরি হচ্ছে। তো গল্পের ক্ষেত্রেও একটা প্রেক্ষাপট আমাদের অবশ্যই থাকে, ঠিক আছে? নেক্সট দেখে নাও যে কি আছে, যে শিক্ষক শিক্ষার্থী উপাদানের উপর পরীক্ষা ও অভিক্ষার প্রভাবকে কি বলা হয়? এটা মনে রাখবে, এটা সিডিপির কোশ্চেন তোমাদের, এটা তোমাদের সিডিপির কোশ্চেন, এটা তোমাদের সিডিপি পরীক্ষা মানে সিডিপি মানে এটা তোমাদের কোশ্চেন আসা কোশ্চেন, ঠিক আছে? যে সিটেটে আসা কোশ্চেন, সিডিপি বিভাগে আসা কোশ্চেন, হ্যাঁ, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগিতে আসা কোশ্চেন এটা। যে এখানে দেখো তোমাদের বলা হয়েছে এফেক্ট অফ টেস্টিং অ্যান্ড টেস্টিং অন টিচার্স। এটা যদি ইংরেজিটা দেখো, যেটা এখানে এটাকে বলা হয় কিন্তু ওয়াশব্যাক প্রভাব, এটা বাংলাটা বুঝতে পারবে না, ওয়াশব্যাক প্রভাবটা মনে রাখবে। আর রিএনফোর্সমেন্ট কোনটা? যেখানে শিক্ষক শিক্ষার্থীদের কোনোভাবে সাহায্য করেন, কোনোভাবে যে সেটাকে অ্যান্সার কিভাবে করতে পারবে, সেটাকে সলভ কিভাবে করতে পারবে, সেই নিয়ে আলোচনা করেন। তো এখানে ওয়াশব্যাক পদ্ধতি, ঠিক আছে, এটা তোমাদের সিডিপিতে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল, সিটেটে। নেক্সট দেখে নাও, আমরা চলে যাব যে একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একদল ছাত্রকে ক্রেতা বিক্রেতা, মানে ক্রেতা ধরে নাও যারা কিনবে, সম্পত্তি বিক্রেতা এবং জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বললেন। অন্য ছাত্রদের তাদেরকে দেখতে এবং তাদের সংলাপ উপভোগ করতে বললেন। তাহলে এখানে দেখো আমরা যেটা পাচ্ছি, এখানে আমরা অভিনয় ব্যাপারটা পাচ্ছি, তো এই প্রক্রিয়াকে আমরা বলবো চরিত্রাভিনয়। এটা নাটক বলবো না, ঠিক আছে? যে চরিত্র, ধরো নাও আমি ক্রেতা, আমি এক অভিনয় করছি, তুমি সম্পত্তি বিক্রেতা, তুমি মালিক, তুমি ভাড়াটে, তো এটাকে বলা হয় চরিত্র অভিনয়। এরপর দেখে নাও স্বরভক্তি, স্বরভঙ্গি, ঠিক আছে? স্বরভঙ্গি, আমি যে কথাগুলো বলছি, এই যে আমি স্বর বলছি, কোথাও ঝোঁক দিচ্ছি, কোথাও ছন্দের প্রয়োগ করছি, কবিতা যখন পড়ালাম তোমাদের কবিতাটা আজকে, তখন ছন্দ প্রয়োগ করলাম, তো এগুলো আমাদের হচ্ছে ধ্বনিতাত্ত্বিক, হ্যাঁ, এগুলো ধ্বনি নিয়ে চলে, তো ধ্বনিতাত্ত্বিক হয়ে যাবে। নেক্সট দেখে নাও যে শ্রবণ ভিত্তিক পাঠের পরিকল্পনায় নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? শ্রবণ ভিত্তিক, দেখো আমরা কানে যখন শুনি, লিসেন করি, তখন বক্তাদের যে সংখ্যা কত আছে, হাটে আছে না বাজারে আছে, আমরা অত কাউন্ট করি না। বক্তব্য প্রদানের গতিও কত দ্রুত বলছে না কত ধীরে বলছে, ওটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। রেকর্ডিংয়ের বিরতি প্রদান, এটাও আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয়। বক্তাদের লিঙ্গ, কিন্তু আমি তোমাদের দেখবে টেট পরীক্ষার আগে বারবার বলি, যেটা তোমাদের নেগেটিভ কিওয়ার্ড, যে টেট পরীক্ষার আগে বারবার বলি, যে লিঙ্গ শব্দটি যেখানেই থাকবে সেটাই কিন্তু তোমাদের নেগেটিভ কিওয়ার্ড। তো এখানে না কোশ্চেন বলেছে, তাই বক্তাদের লিঙ্গ আমরা কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, সে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ না তৃতীয় কোনো লিঙ্গের মানুষ, এটা নিয়ে কিন্তু আমরা এতটা চিন্তিত নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় শ্রবণ ভিত্তিক পাঠের ক্ষেত্রে। তো দেখো এখানে আমি তোমাদের 30টি প্রশ্নের আলোচনা করে দিলাম। তো এখানে আমি তোমাদের জানতে চাইছি, তোমরা যারা সিটেট পরীক্ষা দিয়েছো তাদের 30-এ 30 হয়েছে না 25 হলো, একটু জানাবে কমেন্ট করে। আর এটা অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের বিশ্ব স্যার তোমাদের সঙ্গে সর্বদা আছে, বিশ্বজয় ইউটিউব চ্যানেল সর্বদা সঙ্গে আছে। তোমাদের খুব তাড়াতাড়ি টেটের ক্লাস, ম্যারাথন ক্লাস, জানো তোমরা যারা 2023-এ টেট দিয়েছিলে, তাছাড়া তোমাদের জন্য ইউটিউবে সেই ক্লাসগুলো অ্যাভেলেবেল করা আছে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, ঠিক আছে?
যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ প্রাইমারি টেটের যখনই প্রিপারেশান আমি তোমাদের দেব, প্রত্যেক দিন তোমাদের জন্য ম্যারাথন ক্লাস আমি নিয়ে আসি। প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে প্রাইমারি টেটের জন্য। সিটেটের যদি তোমরা যে পেপার 2 এর এটা আলোচনা করলাম, যদি পেপার 1 এর যদি বাংলার প্রশ্নপত্রের পিডিএফ যদি কারো কাছে থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করে আমাকে পাঠাতে পারো, সেটারও প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।